অসম্ভব সুন্দর এই গ্রাম। এই হলো সিনেমার গায়ের সেই জমিদার বাড়ি, যার সৌন্দর্যের কোনো তুলনাই নেই। এখানে গাছের সঙ্গে মানুষের এক অদ্ভুত বন্ধুত্ব, আর সেই গাছেই তৈরি হয় বিক্রির জন্য সুস্বাদু পিঠা। জানিস সই, আমাদের ফসল এবার অনেক ভালো হয়েছে। বাবা বলেছে আমার জন্য নতুন একটা জামা নিয়ে আসবে। আমার তো আর বাবা নেই। আমার মা জমিদার মশাইয়ের কাছ থেকে যতটুকু জমি নিয়েছিল তা আবার সবটুকুই তিনি আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন। এমন মন খারাপ করিস না, আমি আছি তো নাকি। মা, শেফালি কই গেলি রে? ওই দেখ, ওদিকে বুঝি মায়ের মাথা গরম হয়ে গেছে। আয় মা একটু এদিকে। সব সময় মেয়েটায় কোথায় যে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়, তোকে নিয়ে আর পারি না। থাক রে সই, আমাকে যেতে হবে। তারপরে সেখান থেকে শেফালি দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে চলে যায়। কি জানি বাবা এমন করে ডাকছে কেন, আমি আবার ভুল কিছু করে ফেললাম না তো। যাই হোক, যাই তো আগে। শেফালি আস্তে আস্তে পা টিপে টিপে ঘরের ভিতরে প্রবেশ করে এবং তার মা তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। আর তখন শেফালি বলে, মা, ও মা, কি হয়েছে? এমন করে ডাকছো কেন তুমি আমায়? শোন, আমি এখন বাজারে যাচ্ছি, এই আকায় ভাত বসানো থাকলো, হয়ে গেলে নামায় রাখিস। আমি কিছু সবজি কিনে নিয়ে আসি গে। শেফালির মা এই কথা বলে বাজারের উদ্দেশ্যে ব্যাগ নিয়ে চলে যায়। সামনেই আবার রমজান মাস, সব কিছুর এমন দাম বাড়বে যেন আকাশ ছোঁয়া। টাকা পয়সাও তেমন হাতে নেই, কি যে করব। এরপর শেফালির মা বাজারে গিয়ে অল্প কিছু সবজি কিনে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এরপর শেফালির মা আর শেফালি বাড়ির সব কাজকাম সেরে দুজনেই বেরিয়ে পড়ে মাঠে কাজ করার উদ্দেশ্যে। তাদের বাড়ি থেকে মাঠ খুব বেশি দূরে নয়, তাই দেখতে দেখতে সেখানে পৌঁছে যায়। তারপর দুজন মিলে মাঠে কাজ করতে শুরু করে দেয়। আর ঠিক তখনই সেখানে এসে হাজির হয় জমিদার মশাই। কিরে রতন, এ আবার কি কাণ্ড? কতবার বলেছি আমার জমির ধারে কাছেও যেন কাউকে না দেখি, তবুও ওরা সোজা আমার জমিতে ঢুকে পড়েছে। ওদের সাহস তো দিন দিন বেড়েই যাচ্ছে। কিরে রতন, এই দিকে আয় তো। এতক্ষণ ধরে কি করছিস? দে, ওই দুইটাকে এখনই ডাক দে। বলবি জমিদার মশাই ডেকেছে। আর হ্যাঁ, আজ যেন কেউ আমার কথা অমান্য না করে। জি জমিদার মশাই, এই যাচ্ছি, ওরা কাছেই আছে, আমি এখনই ডেকে আনছি। এই কথা বলে রতন সেখান থেকে চলে যায় আর হাঁটতে হাঁটতে মাঠের কিনারে গিয়ে বলে, শেফালির মা, জমিদার মশাই তোমাকে ডেকেছেন, বলেছেন এক্ষুনি যেতে। আর হ্যাঁ, কেউ যেন ওনার কথার অমান্য না করে, এই বার্তাটা সবাইকে জানিয়ে দিও। এরপর শেফালির মা গভীর চিন্তায় ডুবে পড়ে। চিন্তার ভার নিয়ে সে ধীরে ধীরে জমিদার বাড়ির দিকে রওনা দেয়। ওদিকে তিনি শুধুমাত্র জমির দত্ত নন, তিনি যেন এক বিশাল সাম্রাজ্যের মালিক। তার বসার আসন দেখতে রাজা মহারাজাদের সিংহাসনের মতো। কিন্তু আজ জমিদার মশায়ের আসর আগের মতো আর জমজমাট নয়। চারদিকে শুধু নিস্তব্ধতা, এক ভয়ঙ্কর নীরবতা ছেয়ে আছে পুরো আসর জুড়ে। ঠিক তখনই এই নীরবতা ভেঙে সেখানে এসে পৌঁছায় শেফালির মা। সালাম জমিদার মশাই, আপনি কি আমাকে ডেকে পাঠিয়েছেন? আমার যদি কোনো ভুল হয়ে থাকে অনুগ্রহ করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সালাম দেওয়া হয়েছে আগেই, এখন বল আমার জমিতে আবার তোরা গিয়েছিলি কেন? কতবার পই পই করে বলে দিয়েছি আমার জমির আশেপাশেও যেন তোদের না দেখি। লোক জানাই দিয়ে কথা পাঠিয়েছি, তারপরও সাহস হলো আমার জমিতে পা রাখার। জানিস তোরা এই ভুলের শাস্তি কি হয়? জমিদার মশাই, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। বিশ্বাস করুন, আমরা কারো ক্ষতি করতে চাইনি। আমি শপথ করে বলছি, আর কোনোদিন আপনার জমির ধারে কাছেও যাব না। এই একবার আমাদের ভুল ক্ষমা করে দিন, আপনার পায়ে ধরছি জমিদার মশাই। শেফালির মা ধীরে ধীরে জমিদারের কাছে গিয়ে হাত জোর করল, শেষবারের মতো মাফ চাইল। কোনো কথা বলেনি জমিদার মশাই, শুধু তাকালেন। সে সম্মান ও ভয়ে হেসে নিচু মাথা নাড়ল। তারপর ধীরে ধীরে সে সেখান থেকে ফিরে এলো, পা ভারী, চোখে চিন্তার ছায়া। বাড়ি ফিরে সে নিঃশব্দে বসে পড়ল। চোখের সামনে ভাসছিল সেই জমির ছবি, কারণ ওই জমিটাই ছিল তাদের সবকিছু। ওটাই ছিল সংসার বাঁচিয়ে রাখার একমাত্র ভরসা। কিভাবে এই সংসার চলবে
এই চিন্তাই তাকে নিঃশ্বাস নিতে দিচ্ছিল না। শোন না, আজ মা ভাপা পিঠা বানিয়েছে, অনেক দিন পর এমন হয়েছে। আমার সাথে যাবি? একসাথে খেলে আরো ভালো লাগবে। তুই আমাকে নিয়ে যাবি? ভাপা পিঠা খেতে আমার খুব খুব ভালো লাগে। এরপর শেফালি আর শেফালির সই পাশাপাশি হেঁটে মীরার বাড়ির পথে রওনা দেয়। কথার ফাঁকে পরিচিত রাস্তা ধরে এগোতে এগোতে কখন যে পথ শেষ হয়ে আসে তারা দুজনেই বুঝতে পারে না। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যায় মীরার বাড়িতে। বাড়ির উঠোনে পা দিতেই মীরা আপন মনে তার মাকে ডেকে বলে, ও মা, আমার সই এসেছে, ওকে একটু ভাপা পিঠা খেতে দাও না। ওই মেয়েটা আবার এসেছে আজকে ওর একদিন আর আমার একদিন। এই মেয়েটাকে উচিত শিক্ষা দিতে হবে। এরপর মীরার মা ঘরের পেছনের দিক থেকে উঠে এসে মুখে হালকা ক্লান্তির ছাপ নিয়ে এমন কিছু কথা বলল, কিরে, তোকে না আমি আগেই বলেছি আমাদের বাড়িতে আর কখনো আসবি না, আমার মেয়ের সাথে ঘোরাঘুরিও বন্ধ করবি। তোর এত সাহস কোথা থেকে আসে? হ্যাঁ, যেখানেই ঝামেলা সেখানেই তুই হাজির। তুই তো জন্মের সময় তোর বাবাকে খেয়েছিস, এবার বুঝি আমার মেয়েকেও খাবি? আমি আর একদমই সহ্য করব না। এই সব ছোট লোকের বাচ্চারা আবার ড্যাং ড্যাং করে পিঠে খেতে চলে এসেছে। এই কথা শোনা মাত্রই শেফালি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর মীরা লজ্জায় পিছন ফিরে তাকায়, কিন্তু ডাকতে পারেনি। বাড়ি ফিরে এসে শেফালি তার মাকে ডেকে বলে, ও মা, আমি নাকি আমার জন্মের সময় আমার বাবাকে খেয়ে নিয়েছি, এটা কি সত্যি মা? শেফালি তার মায়ের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে হাঁটতে হাঁটতে তার বাড়ির পাশে আমবাগানে চলে আসে। চুপচাপ নিজের মনে ভেবে ভেবে বলে, আমি কি আমার বাবাকে খেয়ে নিয়েছি? আর ঠিক তখনই সেখানে ঘটে অলৌকিক কাণ্ড। এই যে মেয়ে, তুমি ভাপা পিঠা খেতে অনেক পছন্দ করো, তাই না? এই দৃশ্যটা দেখে শেফালি একেবারে থমকে যায়। হঠাৎ করে চোখ দুটো বড় হয়ে ওঠে, মুখে জমে থাকে চমক আর গভীর চিন্তার ছাপ। কি হচ্ছে এসব? কিছুই যেন সে ঠিক বুঝে উঠতে পারে না। আরে তুমি কে? তুমি কথা বলছো কিভাবে? আর আমি ভাপা পিঠে খেতে পছন্দ করি তুমি কিভাবে জানলে? এগুলো তো তোমার জানার কথা না। গাছটা হালকা হাসে, পাতাগুলো নড়ে। আমি কিন্তু সব জানি। বাতাস আমাকে বলে, পাখিরা আমাকে বলে, আর তোমার হাসি দেখলেই বুঝে যাই তুমি কি ভালোবাসো। মেয়েটা একটু সাহস পায়, ধীরে ধীরে গাছটার কাছে আসে। তাহলে তুমি কি আমার বন্ধু? তুমি কি আমার সাথে ভাপা পিঠে খেতে যাবে? এভাবেই আস্তে আস্তে কাজের দুজনের ভেতরে সমস্ত কথা হতে থাকে। শেফালি তার জীবনে ঘটে যাওয়া সকল কথা বলে। এরপরে গাছটি বলল, শোনো শেফালি, তোমাদের ঘরের ঠিক পেছনের দিকে একটা ছোট্ট চারা গাছ হয়েছে। এখন থেকে তুমি এই গাছটার খুব যত্ন করবে। এই গাছটি তোমাদের সব দুঃখ আর কষ্টকে দূরে সরিয়ে দেবে আর তোমার মনকে সব সময় আনন্দে ভরিয়ে রাখবে। এই কথা শোনার পরে শেফালি অনেক খুশি মনে তার বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির পিছনের আঙিনায় পৌঁছে সে দেখে একটি অসাধারণ ছোট্ট চারা গাছ, যা দেখতে অনেকটাই মূল্যবান এবং বিশেষ মনে হয়। শেফালি সেই গাছটির কথা মাথায় রেখে কিছুদিন ধরে খুব যত্ন করতে থাকে। প্রতিদিন সে গাছের পাশে গল্প বলে, জল দেয় এবং পাতা ছাটায়। দেখতে দেখতে সাধারণ চারাগাছের তুলনায় এটি অনেক দ্রুত বড় হতে থাকে। কয়েকদিনের মধ্যেই চারা গাছটি ধীরে ধীরে বিশাল একটি গাছে রূপ নেয়। এটা দেখে শেফালি অবাক হয়ে যায়, বিস্ময়ে তাকিয়ে থাকে এবং বলল, ওমা গো, আমি এটা কি দেখছি? এই গাছটা এত তাড়াতাড়ি বড় হয়ে গেল নাকি? এতে তো এখনো কোনো ফলই আসেনি। তাহলে গাছটাই কি বলেছিল এই গাছ নাকি আমাদের ভবিষ্যৎ বদলে দেবে? কিন্তু সেটা কেমনে হবে? আমি তো এতক্ষণ তোমাকে একটু পরীক্ষা করছিলাম শেফালি, দেখতে চেয়েছিলাম তুমি কি করবে। আর দেখো, এই অল্প সময়েই তুমি আমাকে কত যত্ন করেছ, কত ভালোবাসা দিয়েছ। এই যত্নটাই প্রমাণ করে তুমি সত্যি আমার যোগ্য বন্ধু। এখন বলো শেফালি, তুমি আমার কাছে কি চাও? আমি বেশি কিছু চাই না। আমাদের ঘরে যেন সবাই ভালো থাকে আর যেন আর কোনো কষ্ট না আসে। আমি চাই
আমরা সবাই একসাথে হাসতে পারি আর তুমি যেন সব সময় আমাদের পাশে থাকো। ও মা মা, এদিকে এসো, দেখো তো কি কাণ্ড হয়ে গেছে। দ্রুত একটু এগো, দেরি করো না। এরপরে শেফালি তার মাকে সমস্ত কথা বুঝিয়ে বলে, আরে এই গাছে প্রত্যেক দিন একবারই ভাপা পিঠা হতো। শেফালি প্রত্যেক দিন সে মন ভরে ভাপা পিঠা খেত। পরে বাকিগুলো তার গ্রামের ছোট্ট একটা দোকানে নিয়ে গিয়ে বিক্রি করত। তাদের পিঠা অনেক সুস্বাদু হওয়ায় দ্রুত সমস্ত পিঠা বিক্রি হয়ে যেত। আর এভাবেই তারা সুখে শান্তিতে থাকতে শুরু করে। তাদেরকে যারা ক্ষতি করতে আসত, সেই গাছটি তাদেরকে পশুতে রূপান্তরিত করে দিত, কাউকে পাখি, কাউকে আবার গরু।